Good evening, viewers. This is Naid from Time Television with your very own health talk show, Live a Little More. In this talk show, we talk about your very common health issues every week in this time. Today, let's talk about hypertension or high blood pressure. High blood pressure is the most common chronic medical problem prompting visit to the primary healthcare providers in USA. The American Heart Association estimated the direct and indirect cost of high blood pressure as $76.6 billion US. In the United States, 80% of the people with hypertension are aware of their condition. 71% take some antihypertensive medication. The number of people living with hypertension is predicted to be 1.56 billion worldwide by the year 2025. Control of the hypertension has become a key national priority in the United States as part of the Million Heart Initiative from the Department of Health and Human Services, with aim to prevent 1 million heart attack and stroke in the United States by 2017. So let's talk about hypertension. Today we have our guest, Dr. Barnali Hassan. Dr. Hassan graduated from the Solimullah Medical College, Dhaka, Bangladesh. She worked as a hospitalist in Westchester Square Medical Center, Bronx, New York. Also as an attending physician in Mount Sinai Hospital, Queens. She has her own office, which is Efficient Medical and Dental Care in Hillside and in Sunnyside. So thank you, Dr. Barnali, for coming here. Thank you so much for helping us to understand hypertension and also your attempt and try to, I can see that this is a big, you're prioritizing towards the food and everything, how we control and everything. I guess you're going to talk about it. আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য এবং আমাদের এই উদ্যোগকে কাজে লাগানোর জন্য এবং সফল করার জন্য ডেফিনেটলি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ব্যাপার আমাকে এখানে ইনভাইট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর টাইম টিভিকে ধন্যবাদ আর দর্শকদেরকে আমাদের অনুষ্ঠানটা কষ্ট করে দেখার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, যেটা আমরা আজকে হাইপারটেনশন নিয়ে কথা বলবো আসলে, রাইট? জি আপা, হাইপারটেনশন আসলে এটা কি, হাইপারটেনশন মানেটা কি, কি বলতে কি বোঝায় আর কি? আচ্ছা, নরমালি যেরকম বাংলা ভাষায় মানে সোজাভাবে যেটা বলি, ব্লাড প্রেশারটা বেশি হয়ে যায়। যেমন একটা সার্টেন নর্মাল প্রেশার মানুষের থাকে মানে মোটামুটি 140/90 মাঝখানে নিচে যদি না থাকে তখন মানুষ কিছু কিছু সিমটম ভোগ করে, তখন আমাদের কাছে আসে। আবার অনেক আছে যারা পেশেন্ট কোনো সিমটম হয়তো বুঝতেই পারে না, আনডায়াগনোজ থেকে যায়। সেটা হচ্ছে ব্লাড প্রেশার, যেটা প্রেশারটা ইনসাইড দ্য আর্টেরিয়াল ব্লাড ভেসেল ইজ হাই, বেশি আর কি নর্মাল থেকে। এটাই হচ্ছে কি আসলে মানে ব্লাড যখন চলাচল করছে, এটা এই যে আপনি বললেন যে দুইটা প্রেশার, যেটা বলেন 140/90, এই জিনিসটাকে কি বলে? মানে আমাদের জাস্ট সোজা ভাষায় আমরা ব্লাড প্রেশারটা আমরা আর কি সিস্টোলিক একটা হয়, একটা ডায়াস্টোলিক। যখন হার্টটা কন্ট্রাক্ট করে সেটা যখন প্রেশারটা হয় তখন হার্ট বিট করে আর কি, তো তখন সেটা হলো হাই ব্লাড প্রেশার। উপরেরটা হচ্ছে সিস্টোলিক, আর যখন হার্টটা রিল্যাক্স করে ব্লাড ভেন্ট্রিকলসে ব্লাডটা ঢোকে তখন লো হয়ে যায়, সেটা হয়ে গেল ডায়াস্টোলিক। এটা হচ্ছে মেজারমেন্ট যে আমাদের একটা ডেফিনিট একটা একটা কন্ট্রোল একটা ব্লাড প্রেশার থাকবে এবং তার থেকে যদি বেড়ে যায় তখনই আমরা এটাকে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন বলি। আমাদের এই রেঞ্জটা কি, আমরা যে টার্ম আছে যে প্রি হাইপারটেনশন এবং হাইপারটেনশন, এটা যদি বলি যেরকম প্রথমে যেরকম প্রি হাইপারটেনশন যেটা হচ্ছে একটু কম আর কি, যেরকম 140 থেকে ওটা কম, যেরকম 120 থেকে আরম্ভ করে যদি 130 থেকে আরম্ভ করে অ্যাকচুয়ালি যদি 139 পর্যন্ত হয় সেটা হলো প্রি হাইপারটেনসিভ। আর ওখানে ডায়াস্টোলিকটাও আবার 10 কমে আসবে আর কি, 89 হবে উপরে, আর নিচে 80-র উপরে যদি থাকে 80 to 89 প্রি হাইপারটেনসিভ। তখন আর কি আমরা শুধু তাদেরকে ডায়েট কন্ট্রোল আর এক্সারসাইজ, লাইফস্টাইল হ্যাবিট চেঞ্জ, রিল্যাক্সেশন টেকনিক, অ্যালকোহল স্মোকিং বন্ধ, এটা দিয়ে কন্ট্রোল করতেই পারি, ওষুধটা তখন দরকার হয় না। আর যখন এটা ক্রস করে গেল 140 আপ হয়ে গেল আর 90-র উপরে হয়ে গেল তখন এটা মানে আপনি ব্লাড প্রেশার আবার দুইটা স্টেজে ভাগ করব, স্টেজ 1 আর স্টেজ 2। তো স্টেজ 1টা হলো তাদের হলো নিচের দিকে আর কি একটু কম, আর স্টেজ 2 যেটা সেটা একটু বেশি হয়ে গেল যখন। হ্যাঁ, আবার মধ্যে তারপরে আরেকটু বেশি যদি হয়ে যায়, যেমন 110 আর 180-র উপরে চলে গেল, তখন হয়ে গেল এটা হাইপারটেনসিভ। আর্জেন্সি এন্ড হাইপারটেনসিভ ইমার্জেন্সি, তখন আর কি আমাদের অ্যাকিউটলি ম্যানেজ করতে হবে। স্পেশালি ইমার্জেন্সিটা বেশি যদি সিমটম সহ আসে সেটা ইমার্জেন্সি হয়ে গেল, তখন আমাদেরকে ডাইরেক্ট এটাকে ইন্টারভেনশন করতে হবে, যেরকম ব্লাড প্রেশার মেডিসিন, আইভি মেডিকেশন। তার আগে আর্জেন্সি হলে আমরা ট্যাবলেট ও ওষুধ ড্রাগস দিয়ে কন্ট্রোল করব। এটা আপনি বলেন 180-র উপরে, 110-এর উপরে যদি চলে 180 উপর সিস্টোলিক আর ডায়াস্টোলিক হলো 110। আচ্ছা, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব যে
উপরেরটা 140, যেমন সিস্টোলিক ব্লাড প্রেশারটা 140 এর নিচে এবং নিচেরটা হচ্ছে 90 এর নিচে 90 নিচে। আর যদি ডায়াবেটিক পেশেন্ট হয় তখন আর কি প্রেশারটা একটু স্ট্যান্ডার্ড আমেরিকান এসিপি যেটা আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান ওরা বলে যে 130 আর ডায়াস্টোলিক অনলি 80, সো 10 কমায় নিয়ে আসতে হবে। তখন এটা আরো স্ট্রিক্ট ম্যানেজমেন্ট, যদি ডায়াবেটিস থাকে তখন আরো ভাবে ম্যানেজ করতে হবে। আর এখানে আরেকটা ক্লাসিফিকেশনে আরেকটা করতে পারি, যেরকম আরেকটা কথা বলে যে ব্লাড প্রেসারে ক্লাসিফাই করতে দুই রকম, একটা হচ্ছে ইসেনশিয়াল প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি এক্সাক্ট কজটা আসলে আমরা জানতে পারি না, কিন্তু এটা সাধারণত জেনেটিক প্রিডিসপোজিশন, ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, হ্যাঁ, তারপর ফ্যামিলি হিস্ট্রি, এগুলোর মধ্যে একটা কজ হবে কোনো একটা। আর যদি সেকেন্ডারি যেটা, সেটা সামথিং ইজ গোয়িং অন, নতুন একটা কোনো এই কেন হচ্ছে কারণে, যেরকম ক্রনিক কিডনি ফেইলার, কিডনির প্রবলেম, রেনাল আর্টেরিয়াল কোনো স্টেনোসিস, কোনো ব্লাড ভেসেলের মধ্যে থিকেনিং, তারপরে অ্যাথেরোস্ক্লেরোসিস জন্য হতে পারে, মানে অন্য কোনো একটা ডিজিজ। আবার হরমোনাল প্রবলেম, যেরকম কর্টিসলটা বেশি, হাইপারথাইরয়েডিজম আছে, অথবা হাইপারথাইরয়েডিজম আরেকটা হতে পারে যে মানে অন্যান্য অর্গানে প্রবলেম জন্য বা প্রেশারটা সেকেন্ডারি হয়। এটা অ্যালডোস্টেরনটা বেশি, কর্টিসলটা বেশি, তখন দেখা যাচ্ছে তখন এটা সেকেন্ডারি। এগুলো ক্লাসিফিকেশন বেসলাইন, অন্য কারণের জন্য এটা হচ্ছে। দর্শক বুঝলেন যে উনি ডক্টর বর্ণালী বললেন যে আমাদের ব্লাড প্রেশারটার যে প্রথম যে 90 to 95% কেসে যে প্রাইমারি হাইপারটেনশন, যেটা প্রাইমারি, যেটার জন্য আমাদের নির্দিষ্ট কোনো কারণ থাকে না, তো তারপরেও বলা যায় যে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলি থাকে এগুলো সাধারণত দায়ী। জেনেটিক আপনার পরিবার থেকে আপনি পাচ্ছেন, আপনার মা বাবা থেকে পাচ্ছেন, আর যেটা এনভায়রনমেন্টাল সেটা হচ্ছে উনি বললেন যে ওবেসিটি, কিংবা আপনি ল্যাক অফ এক্সারসাইজ, আপনি স্মোকিং, আপনি হেভি অ্যালকোহল, আপনি হাই ক্যাফিন, এই সমস্ত কারণে, এবং অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো তো বোধহয় কারণ রিলেটেড থাকে। এই সমস্ত কারণের জন্য আপনি যেটা প্রাইমারি হাইপারটেনশন, যার জন্য ব্লাড প্রেশার বেশি পাওয়া যায়। আর সেকেন্ডারি কজটা উনি যেটা বললেন যে অন্য কোনো শরীরের অন্য কোনো স্থানে, অন্য কোনো অর্গানে যখন ড্যামেজ থাকে কিংবা অসুবিধা হয়, তখন যে ব্লাড প্রেশারটা যেভাবে বেড়ে যায়, এর জন্য কিডনি দায়ী থাকে, কিডনির দিকে খেয়াল করতে হয়। তারপরে আছে বিভিন্ন হরমোনাল, বিভিন্ন হরমোন বলতে বোঝা যায় বিভিন্ন রকম আমাদের একটা কেমিক্যাল শরীরের মধ্যে, বাংলা কি বলে হরমোনাল, হরমোন। তো এটা হচ্ছে একটা কেমিক্যাল একটা জিনিস, সাবস্টেন্স, যেটা কিনা আমাদের শরীরের মধ্যে বিভিন্ন অর্গানের উপর কাজ করে। এইসবের একটা আপ ডাউন, যেমন বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন সেক্রেশন তারতম্যের কারণে আমাদের ব্লাড প্রেশারটা যখন বেড়ে যায়, তাতে আমরা সেটাকে বলি আমরা সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি তখন বলবো আর কি। তখন এই যে ডায়াগনোসিসটা করি আপনি কিভাবে করছেন তখন? আচ্ছা, প্রথমে প্রথম হাই ব্লাড প্রেশার কিভাবে, মানে পেশেন্ট আসবে আমার কাছে, তখন ডায়াগনোসিসে সিমটম দেখতে হবে আর কিছু ইনভেস্টিগেশন করব। আচ্ছা, তো সিমটমের মধ্যে হচ্ছে যে ওরা বলি মানে সিমটমগুলো কি নিয়ে আসে? হ্যাঁ, সেটা হচ্ছে সিমটম। আর হলো যেটা হচ্ছে বলো ব্যাক অফ দ্য নেকে পেইন হতে পারে, মাথা ঘুরতে পারে, মাথা ধরে, ডিজিনেস হয়, ভার্টিগো হয়, হ্যাঁ, তারপরে নর্ভাস থাকে অনেক মানুষ, যে বমি বমি লাগতেছে, তার শরীরটা একদমই ভালো লাগতেছে না, হ্যাঁ, সবকিছু মিলায় সে, অথবা চোখেতে ব্লার ভিশন হবে, যে কমপ্লিকেশনস গুলো, তখন আরো বেশি ব্লাড প্রেশার হয়ে গেলে কমপ্লিকেশন চোখে, তখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশন, সিমটম অনুযায়ী আমরা ফিজিক্যাল এক্সামিনেশন, রেটিনাল আর্টারিও দেখবো, ব্লাড প্রেশার নিব। নেক্সট স্টেপ হলো যেরকম আমরা হার্টটায়, যে ওদের ব্লাড প্রেশারের জন্য হার্টের মধ্যে একটা ইফেক্ট হতে পারে, হার্টটা এনলার্জ হতে পারে, আমরা ইকেজি করলে সেটা ধরতে পারবো। তারপরে এক্সরে করলে এক্সরেতে হার্টের সাইজটা বড় হয়ে যাবে, মানে লেট কমপ্লিকেশনের মধ্যে, লেট কমপ্লিকেশনস। তখন ওইভাবে ডায়াগনোসিস করতে গেলে ব্লাড, আর ফার্স্টে তো ব্লাড চেকআপটা করব। প্রতি সময় তো আপনি যখন ডাক্তারস ভিজিটে যখন যাচ্ছেন, ব্লাড প্রেশার, তারপর ব্লাড ল্যাব ওয়ার্ক, যেমন ব্লাড ওয়ার্কটা করি, এক্সরে আর ইকেজিটা করি, এই চারটা করলে মোটামুটি আমরা একটা আইডেন্টিফাই। সেকেন্ডারি গুলোও তখন ধরা পড়ে যাবে, কারণ কিডনির কোনো প্রবলেম থাকলে আপনার বিউএন ক্রিয়েটিন হাই আসবে। এখন মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ অনেক কিছুই বুঝে, অনেক পেশেন্ট আসে, অনেক রিসার্চ করেও আসে, তারা হলো বেশি কঠিন পেশেন্ট, দে নো অলরেডি হোয়াটস গোইং অন টু দেম। একটা হচ্ছে যে এই দেশে তো আপনার একটা রুটিন একটা হেলথ চেকআপের ব্যবস্থা আছে, এটা একটা সুবিধা, কিন্তু আমাদের দেশে থাকতে তো এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। তখন বোধহয় এটা তাদের ক্ষেত্রে দেখা যেত যে লেট কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট বেশি চলে আসছে। ইভেন আপনি শুধু যদি বলেন যে বাংলাদেশের আমরা অশিক্ষিত মানুষ, আমরা পয়সা নাই, টাকা পয়সা নাই, লো সোশ্যাল ইকোনমিক কন্ডিশন, আমরা তো ব্লাড প্রেশার চেক আপও করি না, হ্যাঁ, তখন আনডায়াগনোসিস থাকে। ইভেন অনেক ডাক্তার আছেন, ডেন্টিস্ট আছেন, ফার্মাসিস্ট আছেন, এত কাজ, লয়ার, তাদের এত কাজ, তারা হয়তো বা ফিজিক্যালি করতে চায় না বাংলাদেশে, তারাও তো অনেক সময় আন্ডার ডায়াগনোসিস রয়েছে। এখানে কাজের জন্য বলতে হয় যে এইটা ফিজিক্যাল কাগজ ফিল আপ করে নিয়ে আসো ডাক্তার কাছ থেকে, তখনই
জিনিসটা ধরা পড়ে আসলে। এক্স্যাক্টলি। কিন্তু এই দেশে তো একটা সুবিধা যে আপনি নিয়মিত একটা হেলথ চেকআপে যাচ্ছেন। অবশ্যই। এই দেশে তো 3 ইয়ার্স থেকে প্রথম শুরু হয় কখন থেকে যে ব্লাড প্রেশার চেক করা? ব্লাড প্রেশার আমি তো অ্যাডাল্ট, তো আমি 17 থেকে যারা আসে ফার্স্টে আমাদের ভাইটালের মধ্যে তো ব্লাড প্রেশার, তারপরে তার হাইট অ্যান্ড ওয়েট, এগুলো তো ফিজিক্যালের মধ্যে পড়ে। তখন আপনি হাইট অ্যান্ড ওয়েটে আপনি ওই যেটা কজ যেটা বলতেছিলাম আমরা যে ওবেসিটি কিনা, তখন আমরা হাইট অ্যান্ড ওয়েটে দেখে আমরা ক্যালকুলেট করে বের করতে পারি যেটা বডি মেটাবলিক এন্ড বডি মাস ইন্ডেক্স বিএমআই 25-এর মধ্যে থাকলে নরমাল, 25 থেকে 30-এর মধ্যে চলে গেলে তাদের বলবো তাদেরকে বলবো হলো ওভারওয়েট। 30+ তখন বলবো ওবেসিটি, আর 40+ তখন মরবিড ওবেসিটি। তখন তারা এত মোটা, তখন তাদের আরেক রকমের ট্রিটমেন্ট আর কি, যেটা বডি মাস ইন্ডেক্স আপনি বলছেন যে হাইট এবং ওয়েটের যে তারতম্য, হাইট এন্ড ওয়েটের এটা দিয়ে আমরা একটা ক্যালকুলেশন করে বের করতে পারি আর কি। এটাকে বলে বডি মাস ইন্ডেক্স। অনেকে হয়তো এই টার্মটা শুনে থাকবে যে আপনার যে দৈর্ঘ্য, যে আপনি যতটুকু লম্বা তার তুলনায় আপনার কতটুকু ওয়েট গেইন করা উচিত এবং কতটুকু আপনার ওয়েট থাকা উচিত, এটা আপনার এভাবে একটা চার্ট আছে যেটা দিয়ে বের করা যায়। এর উপর ভিত্তি করে আপনাকে বোঝা যাবে যে আপনি কি ওভারওয়েট কিংবা ওবেস কিংবা আপনি নরমাল। এটার উপর এটা একটা ওবেসিটি একটা খুব বড় ধরনের একটা রিস্ক ফ্যাক্টর হাইপারটেনশনের জন্য, এবং এটা তো অবশ্যই অনেক ভালোভাবে টেক কেয়ার করার ব্যবস্থা আছে। আপনি যেটা বলতে চাচ্ছিলাম যে রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে কি আমাদের, আপনি তো বলছেন যে ল্যাক অফ এক্সারসাইজ, ওবেসিটি, স্মোকিং। আমরা তো আসলে বলতে গেলে যে বাংলাদেশের মানুষ, তারপরে মোটামুটি আমরা তো বাঙালি পেশেন্টই বেশি দেখি, বাংলাদেশের মানুষ আমরা, তাই না? আমরা সোশিও ইকোনমিক কন্ডিশন আমাদের কম, আমরা বাবা মাকে দেখি নাই যে আসলে আমরা কয়টা ফ্যামিলি দেখছি যে বাবা মাকে এক্সারসাইজ করে কাজের শেষে, কাজের আগে, সুতরাং কখনোই করি না আমরা। বা একটা বয়স্ক মহিলা যদি রাস্তায় দৌড়াইতে থাকে, ওনার মাথা কি খারাপ কিনা, এটা আমরা তো বলেই থাকি যে এটা কেন, কিন্তু এখানে তো আমরা দেখি সবাই সেলফোনে কানে দেখা যাচ্ছে যে কত হেলথ কনসিয়াস। আমাদের ওইটাকে যদি আমরা অনুকরণ করি, আমি বলবো যে অবশ্যই এগুলা ভালো জিনিস, অনুকরণে কোনো দ্বিধা নাই। না, এটা আপনি খুব ভালো একটা কথা বলেছেন যে আমরা দেখি যে এই দেশে বেসিক লেভেলের লোকজন, সাধারণ মানুষও কিন্তু এক্সারসাইজের দিকে খুব বেশি মনোযোগী। তারা দেখা যাচ্ছে কাজের শেষে যেটুকু সময় পেল 1 ঘন্টা বা আধা ঘন্টা জিমে চলে গেল, কিন্তু আমাদের দেশের লোকের মধ্যে আমার মনে হয় না খুব বেশি, আমাদের প্রবণতাটা কম, এবং আমাদের আসলে আমাদের টাকা পয়সার ব্যাপারটাও কম, আর সেই কারণে হতে পারে যে আমরা 2-3টা জব করি, বাসায় ফিরতে দেরি হয়, এটাও একটা কজ হতে পারে। এখন আর সবচেয়ে বড় কথা, তারপর আমরা করতাম যদি আমরা দেখতাম যে আমাদের ফ্যামিলি, আমাদের ঐতিহ্য, আমাদের কালচারের মধ্যে চলে আসতো। আমাদের কালচারের মধ্যে কিন্তু এগুলো আমরা দেখি নাই বাংলাদেশে। এখন বাংলাদেশে কয়েকটা জিম টিম তৈরি হয় বা, কিন্তু তবে এখন বাংলাদেশ অনেক ডেভেলপ। আমি এবার যেটা দেখলাম অনেক ডেভেলপ। তারপরে মনে করেন আমাদের অনেক চিত্রনায়িকারাও, তারাও হেলথ কনসিয়াস, যেটা আগে ছিল না। হ্যাঁ, তো তারাও এখন হেলথ কনসিয়াস। মানে একটু মোটা মানুষকে মানুষ বোধহয় বেশি পছন্দ করে, সবকিছু এখন আমাদের চিন্তা ধারণা বাংলাদেশের অনেক চেঞ্জ, অনেক প্রগতির সময়। তো এগুলো একটু ভালো জিনিস। আরেকটা জিনিস যেটা এক্সারসাইজের পরে নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের খাবারটা, আমরা কি খাচ্ছি সেটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি একটু চেষ্টা করলাম সবার জন্য দেখতে। আর খাবারের পরটা হচ্ছে যে ঘুমটা দরকার। ইউ হ্যাভ টু স্লিপ ফর 7 আওয়ার্স, 7 ঘন্টা অ্যাট লিস্ট, ভালো করে 7 ঘন্টা ঘুমাতে হবে। আচ্ছা, আমি এই জন্য একটা কথা বলি যে অনেকেই বলে থাকেন যে আমি ইন্টারাপ্টেড, মানে ঘুমাতে গেছি, 2-3 ঘন্টা পরে উঠে গেছি, বাথরুম আসছে, চলে গেছি, আবারও এসছি, আবার ঘুমিয়েছি, বাট সব মিলে এরকম ব্রোকেন অবস্থাতেও আমার 7-8 ঘন্টা ঘুম না। একটু ডাক্তার দেখানো উচিত, বা একটু ঘুমের একটু স্লিপ হাইজিনটা করে যদি সে মেনটেন করতে না পারে ঘুমটা, তাহলে ওষুধের ব্যবস্থা করতে হবে, ডাক্তারের সাথে দেখা করতে হবে। তবে ঘুমটা মোটামুটি 7 ঘন্টা, 6-7 ঘন্টা ঘুম মানে ভালো। সেটাও ওয়েটটাকে কন্ট্রোল করতে, ব্লাড প্রেশারের জন্য রিল্যাক্সেশন টেকনিকটা আনতে হবে। তারপর সিগারেট, স্মোকিং, তারপরে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। আমাদের ধর্মটাই অনেক দিকে। তারপরে খাবার দিকেও ধর্ম বলছে যে যেরকম ফ্যাটি জিনিস, যেমন শুকরের গোশত খাওয়া, ওটার মধ্যে অনেক ফ্যাট। সবকিছু মিলায় আসলে ধর্মটাও এখানে একটা ভালো কাজ। ঠিক কথা বলেছেন আপা। এই যে আপনি যে কথাগুলো বললেন, যে তার মধ্যে এই যে এক্সারসাইজের কথা যেটা বলা হলো, আমি বলেছি যে এক্সারসাইজ একটা মাস্ট করে রাখা উচিত। এটা আমাদের অভ্যাস নাই। আমার মনে হয় আমি নিজেও তো বলছি, কিন্তু আমরাই বা কতদিন যাই, আসলে কিন্তু যাই না। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এদেশি লোকজন এই বিষয়ে খুবই কেয়ারফুল।
আমাদের খাবার দাবারের বিষয়, আমাদের স্মোকিং এর বিষয়, যেটা ডক্টর বর্ণালী বললেন, অ্যালকোহল যেটা আমাদের ধর্মে প্রহিবিটেড, বা এটা কিন্তু আসলে খুবই হার্মফুল। অনেক, শুধু এই জন্য না, অনেক কিছুর জন্য, অনেক এরপরে আরো তো ডিজিজ আছে যেটার জন্য অ্যালকোহল একটা একটা রিস্ক ফ্যাক্টর। তো এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের খুবই একটা, আমরা যদি লাইফস্টাইলটাকে এভাবে নিয়ে নিই তাহলে আমাদের অনেক কিছুর থেকে আমরা ভালো থাকতে পারি। দর্শক, আমরা ছোট একটা বিরতি নেব, বিরতির পরে আবারও আমাদের সঙ্গে থাকবেন। আমরা উইল বি ব্যাক টু লিভ আ লিটল মোর। Viewers, we're going back to live a little more. We're talking about hypertension or high blood pressure with Dr. Bornali. Dr. Bornali, আপনি অনেক ধন্যবাদ আবার দেশি ব্রেক থেকে ফিরে এসে আপনি আমাদের বোঝাচ্ছিলেন যে খাবারটা আর কি, যে কিভাবে আমাদের খাবারটা কন্ট্রোল করা উচিত, এবং যেটা কিনা একটা আসলে এটা আমাদের মানে আমাদের হ্যাবিটে চলে আসলে তখন আমাদের অনেকটা কন্ট্রোল করতে পারবো আমরা ব্লাড প্রেশারের। আপনি কত একটা ওষুধ মনে করেন, আমরা যে অনেক ধরনের ওষুধ দিই কার্ডিয়াক হার্টের জন্য, যেরকম হার্টটাকে কম করার জন্য বিটা ব্লকার দিই, যেটা মেটোপ্রোলোল, সবাই জানে, অনেক পেশেন্টই বলতে পারবে নামগুলো। অ্যাটিনল হার্টটাকে স্লো করার জন্য, কার্ডিয়াক আউটপুট কম হলে প্রেশারটা কমে যাবে। তারপরে নেক্সট স্টেপ আপনি প্রেশারের ট্রিটমেন্ট দিতেছি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, হার্টের কন্ট্রাক্টিলিটি কম করেন অ্যামলোডিপিন। তারপরে আপনার এইচ ইনহিবিটর অনেক আরেকটা আছে যেটা, বা লোসার্টেন দিতেছি। তারপর হাইড্রোক্লোরোথায়োরেটিক্স, ইউরিন দিয়ে ওয়াটারটা কমে যায়, ভলিউমটা কমানোর জন্য অনেকগুলো স্টেপ এরকম। তো ভেসোডাইলেটার্স আরেকটা। তো এত আমি একটা প্রেশার কন্ট্রোল করতে না পারলে প্রথমে তারপর আরেকটা আমরা অ্যাড করি। এখন কয়টা অ্যাড করব আর কয়টার ডোজ বাড়াবো এটা সবার পার্সোনাল, এক একটা ডাক্তারের এক এক রকমের মানে বুঝে পেশেন্টকে বুঝে করে। এই কথাটা বললেন, ভালো একটা পয়েন্ট, যে আপনি কি প্রথমে যখন শুরু করবেন তখন কি একটা ওষুধ দিয়ে শুরু করেন বেশিরভাগ সময়? সাধারণত মানে একটা পেশেন্টের একটা ওষুধে শুরু করি, তারপর যদি দরকার হয় তখন আমরা আর কি অ্যাড করি। আবার অনেক পেশেন্ট আসেই যে এতগুলো ওষুধ অলরেডি সে খায়, তো ওইটা তো মেনটেন করতে হবে। তারপরে আমি বলছিলাম যে ডোজ, যেমন অ্যাটিনল আপনি 25 আরম্ভ করেন, কেউ এটা 50 না দিয়ে একটা অ্যাডিশনাল ডায়াবেটিক দিতে পারে, মানে এটা তাদের ডাক্তারদের প্রেফারেন্স। শুধু বিটা ব্লকার ইন দ্য স্টার্টিং এ দিতে পারবো। তা আমি যে বলছিলাম যে ওষুধগুলোর কথা বললাম সেই জন্য, যে আপনি একটা পর একটা কয়টা ওষুধ আপনি অ্যাড করবেন। হ্যাঁ, ইয়াং একটা আমার কাছে আসে এরকম না 25 থেকে 35 এর মধ্যে মানে দুইটা ওষুধ খায়, তখন আমি বললাম কি যে আমি বলি যে ডাক্তারই আপনি দেখান, আমার কাছেও দেখান, যেখানে দুইটা ওষুধ খাওয়া, ওষুধের সব সাইড এফেক্ট থাকে। আমি আবার বলি যে আপনি বললেন যে 25 ইয়ার্স হাইপারটেনশন, এর কারণটা কি ছিল? নিশ্চয়ই আপনি পেশেন্টের কথা মনে আছে আপনার। এর কারণটা কি? এটা খুবই ইয়াং একটা এজ। হ্যাঁ, না এর কোন ইউজুয়ালি বেশি ইয়াংদের রেনাল আর্টেরিয়াল কোনো স্টেনোসিস থাকে বা অন্য কোনো সেকেন্ডারি একটা কজ থাকে, কিন্তু এই পেশেন্টে এরকম ছিল না। ও একটু মোটা ছিল, ওবেসিটি ছিল, তার এক্সারসাইজ, ল্যাক অফ এক্সারসাইজ, সিডেন্টারি লাইফস্টাইল, শুধু বাচ্চা পিক আপ ড্রপ বাসায় থাকে। হ্যাঁ, দিনের বেলায় সে ঘুমায়, সেরকম করে, যে জামা হাজবেন্ড কাজ করে, সুতরাং তার কাজ করতেও হয় না, তো তার লাইফস্টাইলটা ওই জন্য তার মোটা হওয়ার কারণে প্রবলেম হতে পারে, সেটাই হয়তো ছিল তার। তো 25 থেকে 35 এর মধ্যে যদি এত অল্প বয়সে, তো ব্লাড প্রেশার মানে হওয়ার কথা না। ফ্যামিলি হিস্ট্রি থাকলে হয়তো বা আর অন্য কোনো, তখন আমি বলি যে আপনি লেটস গো ফর দ্যাট সামথিং এলস, মানে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে পারলে ও খাওয়াটা কন্ট্রোল করে দেখি আমরা ওয়েটটা কন্ট্রোল করতে পারি কিনা। হ্যাঁ, তাহলে তখন আমাদের খাবার ইম্পর্টেন্সটা চলে আসে, যে ওকে তারপর এক্সারসাইজটা অ্যাড করতে পারি যদি তার মানে কি আর খাবার মধ্যে আপনি কি আপনি তাহলে খাবারে আসলে তখন বলছি আপনি কি খাচ্ছেন, সেখান থেকে কি বাদ দিতে পারবেন, যে আপনি তখন কমাইতে পারবেন ওয়েটটাকে, খাওয়াটা তার এক্সারসাইজের সাথে সাথে। যেমন কোক খাচ্ছেন আপনি, ড্রিঙ্কস গুলা, কোক, তারপর এখানে এই দেশে নানান ধরনের খাবারের অনেক ড্রিঙ্কস, হ্যাঁ, এবং এগুলা বন্ধ করলে হয়তো বা সুগারটা কন্ট্রোল হয়ে যাবে, তারপরে সোডিয়ামটাও ইনটেক কম হবে, তো তখন ব্লাড প্রেশারটা কন্ট্রোল হবে। কিছু কিছু আমি দেখেছি অনেক মানুষের আছে যে ব্রেকফাস্ট স্কিপ করে, তারা মনে করে যে ওকে আমি খাবার কমিয়ে আনবো, তার প্রথম স্টেপ হলো, অনেকেই দেখেছি যে ব্রেকফাস্ট করে না, এবং দেখা যায় যে এটা কি কতটুকু ক্ষতিকর। আমার মনে হয় এটা একটা খুবই, অনেক মানুষকে আমি দেখেছি যে তারা ব্রেকফাস্ট করতে চায় না, যে মানে ওয়েট লুজ করার জন্য। এটা কি আসলে কতখানি সঠিক? আসলে দর্শকদের কাছে আমার একটা মানে অনুরোধ, যে স্কিপ করে ওয়েট কমানো যাবে না, বরঞ্চ একটা 3 বার ভালো করে যে খাবার কথা খাওয়ার পরে তখন আমাদের স্কিপ করলে সেকেন্ড বার আমাদের বেশি খাওয়া হয়ে যাবে, আর সেটা মেটাবলিজমটাকে বাড়াবে। যদি আমি 3 বার খাই আর মাঝখানে যদি স্ন্যাক খাই আরো দুইটা 4টা 7টা আমি খাই, এটা আমার ভালো, কারণ যে মেটাবলিজমটা কন্টিনিউয়াসলি শরীরে মেটাবলিজমটা চলতে থাকে, শরীরের অ্যাক্টিভিটিটা চলতে থাকে, তখন
মনে করেন আমি বলি যে অনেক পেশেন্টকে অনেক গল্প করে বলি যে একটা ট্রেন যখন চলতে থাকে হ্যাঁ তখন কিন্তু স্পিড আপ করা যায় তাড়াতাড়ি, কিন্তু ট্রেনটা বন্ধ থাকলে তখন স্পিড আপ করে। মেটাবলিজমটা সেম, এইভাবে আমি বোঝাতে চেষ্টা করি। মেটাবলিজমটা কিন্তু সেম, যে ওর মেটাবলিজম বেশি, আমার মেটাবলিজম কম, বয়স হলে মেটাবলিজম কমে যায়। এটা হলো যে, আর যদি আমরা একটু একটু করে খাই স্ন্যাক গুলা, মানে কিন্তু মানে ভালো স্ন্যাক খাইতে হবে, হেলদি স্ন্যাক খাইতে হবে সেটা। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনি যদি ফ্রিকোয়েন্ট আপনি স্ন্যাক নিই কিংবা ফ্রিকোয়েন্ট ফুড ব্রেক নিই বা অল্প অল্প করে খাই কিছু কিছু সময় পর পর, মানে নির্দিষ্ট সময় পর পর, নিশ্চয়ই সব সময় না, তাহলে আমার ওয়েটটা, আমার অ্যাডভাইস থাকে যেটা আমি পেশেন্টকে করে দেখি যে কাজ হয় যেটা হলো 3 বার তো সকাল দুপুর রাত থাকে, তারপরে সকাল আর দুপুরের মাঝখানে আমি বলি 2টা আরো স্ন্যাক নিতে, যেরকম একটা স্ন্যাকের মধ্যে আমরা স্যালাড আনতে পারি বা একটা ফ্রুটস আনতে পারি, তারপরে দুপুরে খাই। তারপরে দুপুর থেকে রাত্রে ডিনারের মাঝখানে আবার 2টা স্ন্যাক খাই। মনে করেন একটা আপেল খাই অথবা ব্লুবেরি খাই বা একটা যে কোনো একটা হ্যাঁ, এবং সার্ভিং এর অ্যামাউন্ট জানতে হবে যে কি। 7টা সার্ভিং যদি আমরা সারা দিনে খাই, 7টা বারে খাই আর কি, সার্ভিং না 7টা বারে আমরা যদি 7 বারে খাই, তখন ওই মেটাবলিজমটা চলতে থাকবে এবং ব্লাড প্রেশারও কমবে, ওয়েটও কমে আসতে পারবে। মানে ইটস হার্ড, ইন্টারেস্টিং। এবং খুবই একটা ডক্টর বর্ণালী একটা কথা বলেছেন, এই কথাটা আমি দর্শকদের বলতে চাই যে আপনারা, এটা একটা খুব বড় ধরনের একটা কথা, আমি অনেকেই দেখেছি যে তারা ওভারওয়েটের জন্য, তাদের ওয়েট রিডাকশনের জন্য তারা খাবার স্কিপ করেন, অবশ্যই ব্রেকফাস্ট স্কিপ করেন, এবং বিটুইন ফুডস, বিটুইন মিলস তারা কোনো কিছু খানি না, ভাবেন যে আমি ওয়েট লুজ করতে পারি। উনি যেটা বলেছেন যে আপনি যখন ফ্রিকোয়েন্ট ফুড খাবেন, নিশ্চয়ই সেটা খুবই একটা বড় ধরনের খাবার না, স্ন্যাক্স, ফ্রুট, এই ধরনের জিনিস, তখন আপনি ওয়েটটা লুজ করতে এটা আপনাকে সহায়তা করবে, এই জন্য যে আপনার মেটাবলিজমটা চলতে থাকে। দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং অ্যাড করতে পারেন, পানিটার সাথে অ্যাড করতে হবে। পানিটা এরা এই দেশেও আমরা সবাইকে দেখি যে গ্লাসে অথবা বোতলটা সবসময় ক্যারি করে। হ্যাঁ, এখন আমরা খাবারের এসে চলে যাই, মানে খাবারটা কি ধরনের খাবার খাওয়া উচিত। আমরা এই খাবারটা আপনি ডিস্ট্রিবিউট করে বলে দিতে চান যে কিভাবে আপনি কতটুকু খাবার কোন বেলাতে খেতে হবে, কিভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। আমার মনে হয় আমাদের সময় শেষ হয়ে এসছে। আমরা এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমাদের পরবর্তী পর্বে আমি খাবারটা ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য আপনাকে আমি অনুরোধ করব যে আমাদের পরবর্তী পর্বের দর্শক আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি এই পর্বের মতো, আমাদের সময় যেহেতু শেষ, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন যাতে দর্শকরা বুঝতে পারেন ব্যাপারটা। তারপরে আমরা খাবারটা শুরু করব আমরা পরবর্তী এপিসোডে। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের এই এপিসোডটা দেখার জন্য, আর আমাকে একটু সময় করে এখানে আসার জন্য টাইম টিভিকে আর নাহিদ আপাকে আবারও ধন্যবাদ। আর সব কলাকৌশলী যারা আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আর সবাইকে বলবো ভালো থাকেন, সুস্থ থাকেন, খাবারটা বুঝে খান, এক্সারসাইজটা করেন। থ্যাংক ইউ ডক্টর বর্ণালী, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দর্শক ফর বিং উইথ আস। আমাদের খুব একটা ইম্পর্টেন্ট একটা এপিসোড ছিল এটা, হাইপারটেনশন অথবা হাই ব্লাড প্রেশার কিভাবে কন্ট্রোল করি। ডক্টর বর্ণালী আমাদের সঙ্গে ছিলেন, উনি বুঝিয়ে দিয়েছেন, বাট আমার মনে হয় সিংহভাগই এখনো বাকি রয়ে গেছে। আর পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে আবারও আলাপ করব হাইপারটেনশন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।